মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমি বলিনি। হ্যাঁ, তুমিই বলেছ, শুধু জানো না কখন বলেছ। সে যাই হোক, সেখানে যাওয়া তোমার উচিত নয়। কেন নয়? সে বেচারাকে ঠাট্টা করে তুমি অস্থির করে তুলবে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। শ্রীকান্তর কাছে আখড়ার গল্প, কমললতার গল্প শুনছে রাজলক্ষ্মী। মনে তার যাই থাক, মুখে প্রকাশ করার মেয়ে সে নয়। উল্টে কমললতা শ্রীকান্তকে নতুন গোসাই নাম দিয়েছে শুনে সে বলল সেও ডাকবে ওই নামে। এ কি রাজলক্ষ্মীর নতুন পরিহাস, নাকি কমললতাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে সে? তার শ্রীকান্তকে যে সে কারুর সঙ্গে ভাগ করে নেওয়ার কথা ভাবতেই পারে না। তারপর বেশ নামটি বার করেছে তোমার কমললতা। কেবল ওগো হ্যাগো করে প্রাণ যায়। এখন থেকে আমিও ডাকবো নতুন গোসাইজি বলে। স্বচ্ছন্দে। তবু হয়তো আচমকা কখনো কমললতা বলে ভুল হবে, তাতেও স্বস্তি পাবে। বলো, ঠিক না? লক্ষ্মী, স্বভাব কখনো মলেও যায় না। বাদশাহী আমলের কেনা বাঁদিদের মতো কথাই হচ্ছে বটে। এতক্ষণে তারা তোমাকে জল্লাদের হাতে সঁপে দিত। আমার কথা শুনে রাজলক্ষ্মীও হেসে ফেলল, বলল, জল্লাদের হাতে নিজেই তো সঁপে দিয়েছি। চিরকাল তুমি এত দুষ্ট যে কোনো জল্লাদের সাধ্য নেই তোমাকে শাসন করে। রাজলক্ষ্মী প্রত্যুত্তরে কি একটা বলতে গিয়েই তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। এ কি, খাওয়া হয়ে এলো যে, দুধ কই? মাথা খাও, উঠে পড়ো না যেন। বলতে বলতে দ্রুত পদে বার হয়ে গেল। নিঃশ্বাস ফেলে বললাম, এ আর সেই কমললতা। মিনিট দুই পরে ফিরে এসে পাতের কাছে দুধের বাটি রেখে পাখা হাতে বাতাস করতে বসল। বলল, এতকাল মনে হতো এ নয়, কোথায় যেন আমার পাপ আছে, তাই গঙ্গা মাটিতে মন বসল না। ফিরে এলুম কাশীধামে। গুরুদেবকে ডেকে এনে চুল কেটে গয়না খুলে একেবারে তপস্যা জুড়ে দিলুম। ভাবলুম আর ভাবনা নেই, স্বর্গের সোনার সিঁড়ি তৈরি হলো বলে। এক আপদ তুমি, সে তো বিদায় হলো। কিন্তু সেদিন থেকে চোখের জল যে কিছুতে থামে না। ইষ্টমন্ত্র গেলুম ভুলে, ঠাকুর দেবতা করলে অন্তর্ধান। বুক উঠল শুকিয়ে। ভয় হলো, এই যদি ধর্মের সাধনা, তবে এসব হচ্ছে কি? শেষে পাগল হব নাকি? আমি মুখ তুলে তার মুখের দিকে চাইলাম। বললাম, তপস্যার গোড়াতে দেবতারা সব ভয় দেখান। টিকে থাকলে তবে সিদ্ধি লাভ হয়। সিদ্ধিতে আমার কাজ নেই, সে আমি পেয়েছি। কোথায় পেলে? এখানে, এই বাড়িতে। অবিশ্বাস্য। প্রমাণ দাও। প্রমাণ দিতে যাব তোমার কাছে? আমার বয়ে গেছে। কিন্তু কৃতদাসীরা এরূপ উক্তি কদাচ করে না। দেখো, রাগিও না বলছি। 100 বার কৃতদাসী কৃতদাসী করো তো ভালো হবে না। আচ্ছা, খালাস দিলাম। এখন থেকে তুমি স্বাধীন। স্বাধীন যে কত, এবার তা হাড়ে হাড়ে টের পেয়েছি। কাল কথা কইতে কইতে তুমি ঘুমিয়ে পড়লে। আমার গলার উপর থেকে তোমার হাতখানি সরিয়ে রেখে আমি উঠে বসলুম। হাত দিয়ে দেখি ঘামে তোমার কপাল ভিজে। আঁচলে মুছিয়ে দিয়ে একখানা পাখা নিয়ে বসলুম। মিটমিটে আলোটা দিলুম উজ্জ্বল করে। তোমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে চোখ আর ফিরুতে পারলুম না। এই যে এত সুন্দর, এর আগে কেন চোখে পড়েনি? এতদিন কানা হয়েছিলুম কি? ভাবলুম, এ যদি পাপ, তবে পুণ্যে আমার কাজ নেই। এ যদি অধর্ম,
তবে থাকবে আমার ধর্মচর্চা। জীবনে এই যদি হয় মিথ্যে, তবে জ্ঞান না হতেই বরণ করেছিল মেয়েকে কার কথায়? ও কি খাচ্ছ না যে? সব দুধই পড়ে রইল যে। আর পারি নে। তবে কিছু ফল নিয়ে আসি। না, তাও না। কিন্তু বড় রোগা হয়ে গেছো যে। যদি হয়েও থাকি সে অনেক দিনের অবহেলায়। একদিনে সংশোধন করতে চাইলেই মারা যাব। অবহেলা কথাটা শুনেই বেদনায় মুখ তার পাংশু হয়ে উঠল। বলল, আর হবে না। যে শাস্তি পেলুম সে আর ভুলব না। এই আমার মস্ত লাভ। এরপর সে ক্ষণকাল চুপ করে থেকে ধীরে ধীরে বলতে লাগল, ভোর হলে উঠে এলুম। ভাগ্যে কুম্ভকর্ণের নিদ্রা অল্পে ভাঙে না, নইলে লোভের বশে তোমাকে জাগিয়ে ফেলেছিলুম আর কি। তারপর দরোয়ানকে সঙ্গে নিয়ে গঙ্গা নাইতে গেলুম। মা যেন সব তাপ মুছে নিলেন। বাড়ি এসে আহ্নিকে বসলুম। দেখতে পেলুম তুমি কেবল একাই ফিরে আসনি, সঙ্গে ফিরে এসেছে আমার পুজোর মন্ত্র, এসেছেন আমার ইষ্ট দেবতা গুরুদেব, এসেছে আমার শ্রাবণের মেঘ। আজও চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু সে আমার বুকের রক্ত নেংড়ানো অশ্রু নয়, আমার আনন্দের উপচে ওঠা ঝর্ণার ধারা। আমার সকল দিক ভিজিয়ে দিয়ে ভাসিয়ে দিয়ে বয়ে গেল। আনি গে দুটো ফল। বটি নিয়ে কাছে বসে নিজের হাতে বানিয়ে অনেকদিন তোমায় খেতে দিইনি। যাই কেমন? যাও। রাজলক্ষ্মী তেমনই দ্রুত বেগে প্রস্থান করল। আমার আবার নিঃশ্বাস পড়ল। এ আর সেই কমললতা, কি জানি কে ওর জন্মকালে সহস্র নামের মধ্যে বেছে তার রাজলক্ষ্মী নাম দিয়েছিল। দুজনে কালীঘাট থেকে যখন ফিরে এলাম তখন রাত 9টা। রাজলক্ষ্মী স্নান করে কাপড় ছেড়ে সহজ মানুষের মতো কাছে এসে বসল। বললাম, রাজপোশাক গেছে। উফ, বাঁচলাম। ও আমার রাজপোশাকই বটে, কিন্তু রাজার দেওয়া যে। যখন মরব ওই কাপড়খানা আমাকে পরিয়ে দিতে বলো। তাই হবে, কিন্তু সারাদিন ধরে আজকে তুমি শুধু স্বপ্ন দেখেই কাটাবে। এইবার কিছু খাও। খাই। রতনকে বলে দিই ঠাকুর এইখানে তোমার খাবার দিয়ে যাক। এইখানে? বেশ, যা হোক। তোমার সামনে বসে আমি খাবো কেন? কখনো দেখেছো খেতে? দেখিনি, কিন্তু দেখলে দোষ কি? তা কি হয়? মেয়েদের রাক্ষসে খাওয়া তোমাদের আমরা দেখতেই বা দেব কেন? ও ফোন দিয়ে আজ খাটবে না লক্ষ্মী। তোমাকে অকারণ উপোস করতে আমি কিছুতেই দেব না। না খেলে তোমার সঙ্গে আমি কথা কব না। নাই বা কইলে? আমিও খাবো না। এইবার জিতেছ। এ আমার সইবে না। ঠাকুর খাবার দিয়ে গেল, ফল মূল মিষ্টান্ন। সে নামমাত্র আহার করে বলল, রতন তোমাকে নালিশ জানিয়েছে আমি খাইনে, কিন্তু কি করে খাবো বলো তো? কলকাতায় এসেছিলুম হারা মোকদ্দমার আপিল করতে। তোমার বাসা থেকে প্রত্যহ রতন ফিরে আসত। আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতুম না। পাছে সে বলে, দেখা হয়েছে, কিন্তু বাবু এলেন না। যে দুর্ব্যবহার করেছি আমার তো বলবার কিছুই নেই। বলবার দরকার তো নেই। তখন বাসায় স্বয়ং উপস্থিত হয়ে কাঁচ পোকা যেমন তেলা পোকা ধরে নিয়ে যায় তেমনই নিয়ে যেতে। কে তেলা পোকা? তুমি? তাই তো জানি। এমন নিরীহ জীব সংসারে কে আছে? অথচ তোমাকেই মনে মনে আমি যত ভয় করি এমন কাউকে নয়। এটি পরিহাস, কিন্তু হেতু জিজ্ঞাসা করতে পারি কি? রাজলক্ষ্মী আবার ক্ষণকাল আমার দিকে চেয়ে থেকে বলল, তার হেতু তোমাকে আমি চিনি। আমি জানি মেয়েদের দিকে তোমার সত্যিকার আসক্তি এতটুকু নেই। যা আছে তা লোক দেখানো শিষ্টাচার। সংসারে কোনো কিছুতেই তোমার লোভ নেই, যথার্থ প্রয়োজনও নেই। তুমি না বললে তোমাকে ফেরাবো কি দিয়ে? একটু ভুল হলো লক্ষ্মী। পৃথিবীর একটি জিনিসে আজও লোভ আছে, সে তুমি। কেবল ওইখানে না বলতে বাধে। ওর বদলে দুনিয়ার সবকিছু যে ছাড়তে পারে
শ্রীকান্তের এই জানাটাই আজও তুমি জানতে পারোনি। হাতটা ধুয়ে আসি গে। বলে রাজলক্ষ্মী তাড়াতাড়ি উঠে গেল। পরদিন দিনের ও দিনান্তের সব কাজকর্ম সেরে রাজলক্ষ্মী এসে আমার কাছে বসল। বলল, কমললতার গল্প শুনব, বলো। যতটা জানি সমস্তই বললাম, শুধু নিজের সম্বন্ধে কিছু কিছু বাদ দিলাম, কারণ ভুল বুঝবার সম্ভাবনা। আগাগোড়া মন দিয়ে শুনে সে ধীরে ধীরে বলল, যতীনের মরণটাই ওকে সবচেয়ে বেজেছে। ওর দোষেই সে মারা গেল। ওর দোষ কিসে? দোষ বই কি, কলঙ্ক এড়াতে ওকেই তো কমললতা ডেকেছিল সকলের আগে আত্মহত্যায় সাহায্য করতে। সেদিন যতীন স্বীকার করতে পারেনি, কিন্তু আর একদিন নিজের কলঙ্ক এড়াতে তার ওই পথটাই সকলের চোখে পড়ে গেল। এমনিই হয়, তাই পাপের সহায় হতে কখনো বন্ধুকে ডাকতে নেই। তাতে একের প্রায়শ্চিত্ত পড়ে অপরের ঘাড়ে। ও নিজে বাঁচল, কিন্তু মোলও তার স্নেহের ধন। যুক্তিটা ভালো বোঝা গেল না লক্ষ্মী। তুমি বুঝবে কি করে? বুঝেছে কমললতা, বুঝেছে তোমার রাজলক্ষ্মী। ও, এই এই বই কি। আমার বাঁচা কতটুকু বলো তো, যখন চেয়ে দেখি তোমার দিকে। কিন্তু কালী যে বললে তোমার মনের সব কালি মুছে গেছে, আর কোনো গ্লানি নেই, সে কি তবে মিছে? মিছেই তো। কালি মুছবে মোলে, তার আগে নয়। মরতেও চেয়েছি, কিন্তু পারিনে কেবল তোমারই জন্য। তা জানি, কিন্তু এ নিয়ে বারবার যদি ব্যথা দাও, আমি এমনই নিরুদ্দেশ হব, কোথাও আর আমাকে খুঁজে পাবে না। রাজলক্ষ্মী সভয়ে আমার হাতটা ধরে ফেলে একেবারে বুকের কাছে ঘেঁষে বসল। বলল, এমন কথা আর কখনো মুখেও এনো না। তুমি সব পারো, তোমার নিষ্ঠুরতা কোথাও বাধা মানে না। এমন কথা আর বলবে না বলো? না। ভাববে না বলো? তুমি বলো, আমাকে ফেলে কখনো যাবে না? আমি তো কখনো যাইনি লক্ষ্মী। যখনই দূরে গেছি, তুমি শুধু চাওনি বলেই। সে তোমার লক্ষ্মী নয়, সে আর কেউ। সেই আর কাউকেই আজও ভয় করি যে। না, তাকে আর ভয় করো না। সে রাক্ষসী মরেছে। এই বলে সে আমার সেই হাতটাই খুব জোর করে ধরে চুপ করে বসে রইল। মিনিট ৫-৬ এইভাবেই থেকে হঠাৎ সে অন্য কথা পারল। বলল, তুমি কি সত্যিই বর্মায় যাবে? সত্যিই যাব। কি করবে গিয়ে? চাকরি? কিন্তু আমরা তো দুজন, কতটুকুতেই বা আমাদের দরকার। কিন্তু সেটুকুও তো চাই। সে ভগবান দিয়ে দেবেন, কিন্তু চাকরি করতে তুমি পারবে না। ও তোমার ধাতে পোষাবে না। না পোষালে চলে আসবো। আসবেই জানি, শুধু আড়ি করে অত দূরে আমাকে টেনে নিয়ে গিয়ে কষ্ট দিতে চাও। কষ্ট না করলেই পারো। যাও, চালাকি করো না। চালাকি করিনি। গেলে তোমার সত্যিই কষ্ট হবে। রাধা বাড়া, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, বিছানা পাতা। তবে ঝি চাকরিরা করবে কি? কোথায় ঝি চাকর? তার টাকা কই? নাই থাক, কিন্তু যতই ভয় দেখাও, আমি যাবই। চলো, শুধু তুমি আর আমি। কাজের তাড়ায় না পাবে ঝগড়া করবার অবসর, না পাবে পুজো আহ্নিক উপোস করার ফুরসত। তা হোক গে, কাজকে আমি কি ভয় করি নাকি? করোনা সত্যি, কিন্তু পেরেও উঠবে না। দুদিন বাদেই ফেরবার তাড়া লাগাবে। তাতেই বা ভয় কিসের? সঙ্গে করে নিয়ে যাব, সঙ্গে করে ফিরিয়ে আনব। দেখে আসতে হবে না তো। এই বলে সে এক মুহূর্ত কি ভেবে বলে উঠল, সেই ভালো। দাস দাসী লোকজন কেউ নেই। একটি ছোট্ট বাড়িতে শুধু তুমি আর আমি। যা খেতে দেব তাই খাবে, যা পড়তে দেব তাই পড়বে। না, তুমি দেখো, আমি হয়তো আর আসতেই চাইব না। হঠাৎ আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল এবং বহুক্ষণ পর্যন্ত চোখ বুজে স্তব্ধ হয়ে রইল। কি ভাবছ? আমার কথা শুনে রাজলক্ষ্মী চোখ চেয়ে হাসল। আমরা কবে যাব? এই বাড়িটার একটা ব্যবস্থা করে নাও, তারপরে যেদিন ইচ্ছে চলো, যাত্রা করি। সে ঘাড় নেড়ে সায় দিয়ে
আবার চোখ বুঝল। আবার কি ভাবছ? ভাবছি একবার মুরারিপুরে যাবে না? বিদেশে যাবার আগে একবার দেখা দিয়ে আসবো, তাদের কথা দিয়েছিলাম। তবে চলো কালই দুজনে যাই। তুমি যাবে? কেন, ভয় কিসের? তোমাকে ভালোবাসে কমললতা, আর তাকে ভালোবাসে আমাদের গহর দাদা। এ হয়েছে ভালো। এসব কে তোমাকে বলল? তুমিই বলেছ। না, আমি বলিনি। হ্যাঁ, তুমিই বলেছ, শুধু জানো না কখন বলেছ। শুনে সংকোচে ব্যাকুল হয়ে উঠলাম। বললাম, সে যাই হোক, সেখানে যাওয়া তোমার উচিত নয়। কেন নয়? সে বেচারাকে ঠাট্টা করে তুমি অস্থির করে তুলবে। রাজলক্ষ্মী ভ্রুকুঞ্চিত করল, কুপিত কণ্ঠে বলল, এতকালে আমার এই পরিচয় পেয়েছ তুমি? তোমাকে সে ভালোবাসে এই নিয়ে তাকে লজ্জা দিতে যাব আমি? তোমাকে ভালোবাসাটা কি অপরাধ? আমিও তো মেয়ে মানুষ, হয়তোবা তাকে আমিও ভালোবেসে আসব। কিছুই তোমার অসম্ভব নয় লক্ষ্মী। চলো যাই। হ্যাঁ চলো, কাল সকালের গাড়িতেই বেরিয়ে পড়ব দুজনে। তোমার কোনো ভাবনা নেই, এ জীবনে তোমাকে অসুখী করব না আমি কখনো। বলেই সে কেমন এক প্রকার বিমনা হয়ে পড়ল। চোখ নিমিলিত, শ্বাস প্রশ্বাস থেমে আসছে। হঠাৎ সে যেন কোথায় কত দূরেই না সরে গেল। ভয় পেয়ে একটা নাড়া দিয়ে বললাম, ও কি? রাজলক্ষ্মী চোখ মেলে চাইল, একটু হেসে বলল, কই না, কিছু তো নয়। তার এই হাসিটাও আজ যেন আমার কেমন ধারা লাগল। পরদিন আমার অনিচ্ছায় যাওয়া হয়ে উঠল না, কিন্তু পরের দিন আর ঠেকিয়ে রাখা গেল না। মুরারিপুর আখড়ার উদ্দেশ্যে যাত্রা করতেই হল। রাজলক্ষ্মীর বাহন রতন, সে না হলে কোথাও পা বাড়ানো চলে না। কিন্তু রান্নাঘরের দাসী লালুর মাও সঙ্গে চলল। কতক জিনিসপত্র নিয়ে রতন ভোরের গাড়িতে রওনা হয়ে গিয়েছে। সেখানকার স্টেশনে নেমে সে খানদুই ঘোড়ার গাড়ি ভাড়া করে রাখবে। আবার আমাদের সঙ্গেও মোট ঘাট যা বাঁধা হয়েছে তাও কম নয়। প্রশ্ন করলাম, সেখানে বসবাস করতে চললে নাকি? দু একদিন থাকবো না? দেশের বন জঙ্গল, নদী নালা, মাঠঘাট তুমিই একলা দেখে আসবে, আর আমি কি সে দেশের মেয়ে নই? আমার দেখতে সাজ যায় না? তা যায় মানি, কিন্তু এত জিনিসপত্র, এত রকমের খাবার দাবার আয়োজন। ঠাকুরের স্থানে কি শুধু হাতে যেতে বলো? আর তোমাকে তো বইতে হবে না, তোমার ভাবনা কিসের? ভাবনা যে কত ছিল সে আর বলবো কাকে। আর এই ভয়টাই বেশি ছিল যে বৈষ্ণব বৈরাগীর ছোঁয়া, ঠাকুরের প্রসাদ সে স্বচ্ছন্দে মাথায় তুলবে, কিন্তু মুখে তুলবে না। কি জানি সেখানে গিয়ে কোনো একটা ছলে উপবাস শুরু করবে না রাঁধতে বসবে, বলা কঠিন। কেবল একটা ভরসা ছিল, মনটি রাজলক্ষ্মী সত্যিকারের ভদ্র মন, অকারণে গায়ে পড়ে কাউকেও ব্যথা দিতে পারে না। যদি বা এসব কিছু করে, হাসি মুখে রহস্যে কৌতুকে এমন করেই করবে যে আমি ও রতন ছাড়া আর কেউ বুঝতেও পারবে না। রাজলক্ষ্মীর দৈহিক ব্যবস্থায় বাহুল্য ভার কোনো কালেই নেই। তাতে সংযম ও উপবাসে সেই দেহটাকে যেন লৌহতার একটি দীপ্তি দান করেছে। বিশেষ করে তার আজকে সাজসজ্জাটি হয়েছে বিচিত্র। ভোরে স্নান করে এসেছে, গঙ্গার ঘাটে উড়ে পান্ডা সযত্ন রচিত অলক তিলক তার ললাটে, পরনে তেমনি নানা ফুলে ফুলে লতায় পাতায় বিচিত্র ক্ষয় রঙের বৃন্দাবনী শাড়ি, গায়ে সেই কয়টি অলঙ্কার, মুখের পরে স্নিগ্ধ প্রসন্নতা, আপন মনে কাজে ব্যাপৃত। কাল গোটা দুই লম্বা আয়না লাগানো আলমারি কিনে এনেছে। কাজ যাবার আগে তাড়াতাড়ি করে কি সব তাতে সে গুছিয়ে তুলছিল। কাজের সঙ্গে হাতের বালার হাঙরের চোখ দুটো মাঝে মাঝে জ্বলে উঠছে। হীরা ও পান্না বসানো গলার হারের বিভিন্ন বর্ণচ্ছটা পাড়ের ফাঁক দিয়ে ঝলকে উঠছে। তার কানের কাছেও কি যেন একটা নীলাভ দ্যুতি। টেবিলে চা খেতে বসে আমি এক দৃষ্টে সেই দিকে চেয়েছিলাম। তার একটা দোষ ছিল,
বাড়িতে এসে জামা অথবা সেমিজ পরত না, তাই কণ্ঠ ও বাহুর অনেকখানি হয়তো অসতর্ক মুহূর্তে অনাবৃত হয়ে পড়ত। অথচ বললে হেসে বলতো, অত পারিনে বাপু, পাড়া গাঁয়ের মেয়ে দিনরাত অত বিবিয়ানা আর সয় না। অর্থাৎ জামা কাপড়ের বেশি বাঁধাবাঁধি সূচি বায়ুগ্রস্তদের অত্যন্ত অস্বস্তিকর। আলমারির পাল্লা বন্ধ করে হঠাৎ আয়নায় তার চোখ পড়ল আমার পরে। তাড়াতাড়ি গায়ের কাপড় সামনে নিয়ে ফিরে দাঁড়ালো, রেগে বলল, আবার চেয়ে আছো? এভাবে বারে বারে কি আমাকে এত দেখো বলো তো? বলেই হেসে ফেলল। আমি হাসলাম, বললাম, ভাবছিলাম বিধাতাকে ফরমাস দিয়ে না জানি কে তোমাকে করিয়েছিল। তুমি, নইলে এমন সৃষ্টি ছাড়া পছন্দ আর কার? আমার 5-6 বছর আগে এসেছো, আসবার সময় তাকে বায়না দিয়ে এসেছিলে, মনে নেই বুঝি? না, কিন্তু তুমি জানলে কি করে? চালান দেবার সময় কানে কানে তিনি বলে দিয়েছিলেন, কিন্তু হলো তোমার চা খাওয়া? দেরি করলে যে আজও যাওয়া হবে না। নাই বা হলো। কেন বলো তো? সেখানে ভিড়ের মধ্যে হয়তো তোমাকে খুঁজে পাবো না। আমাকে পাবে, আমিই তোমাকে খুঁজে পেলে বাঁচি। সেও তো ভালো নয়। না, সে হবে না। লক্ষ্মীটি চলো, শুনেছি নতুন গোসাইয়ের সেখানে একটা আলাদা ঘর আছে। আমি গিয়েই তার খিলটা ভেঙে রেখে দেব। ভয় নেই, খুঁজতে হবে না, দাসীকে এমনই পাবে। তবে চলো। আমরা মঠে গিয়ে যখন উপস্থিত হলাম, তখন ঠাকুরের মধ্যাহ্নকালীন পুজো সেইমাত্র সমাপ্ত হয়েছে। বিনা আহ্বানে, বিনা সংবাদে এতগুলি প্রাণী আচমকা গিয়ে হাজির। তবুও কি যে তারা খুশি হল বলতে পারি না। বড় গোসাই আশ্রমে নেই, গুরুদেবকে দেখতে আবার নবদ্বীপে গিয়েছেন। কিন্তু ইতিমধ্যে জন্মই বৈরাগী এসে আমারই ঘরে আস্তানা কেড়েছে। কমললতা, পদ্মা, লক্ষ্মী, সরস্বতী এবং আরও অনেকে এসে মহাসমাদরে অভ্যর্থনা করল। কমললতা গাঢ় স্বরে বলল, নতুন গোসাই, তুমি যে এত শীঘ্র এসে আবার আমাদের দেখা দেবে এ আশা করিনি। রাজলক্ষ্মী কথা বলল, যেন কতকালে চেনা। বলল, কমললতা দিদি, এ কদিন শুধু তোমার কথাই ওর মুখে। আরও আগে আসতে চেয়েছিলেন, কেবল আমার জন্যেই ঘটে ওঠেনি। ওটা আমারই দোষে। কমললতার মুখ ক্ষণকালের জন্য রাঙা হয়ে উঠল। পদ্মা ফিক করে হেসে চোখ ফিরিয়ে নিল। রাজলক্ষ্মীর বেশভূষা ও চেহারা দেখে সে যে সম্ভ্রান্ত ঘরের মেয়ে তা সবাই বুঝেছে। শুধু আমার সঙ্গে যে তার কি সম্বন্ধ সেটাই তারা নিঃসন্দেহে ধরতে পারেনি। পরিচয়ের জন্য সবাই উদ্গ্রীব হয়ে উঠল। রাজলক্ষ্মীর চোখে কিছুই এড়ায় না। বলল, কমললতা দিদি, আমাকে চিনতে পারছো না? না। বৃন্দাবনে দেখোনি কখনো? কমললতাও নির্বোধ নয়, পরিহাসটা সে বুঝল। হেসে বলল, মনে তো পড়ছে না ভাই। না পড়াই ভালো দিদি, আমি এদেশেরই মেয়ে, কখনো বৃন্দাবনের ধারেও যাইনি। বলেই হেসে ফেলল। লক্ষ্মী, সরস্বতী ও অন্যান্য সকলে উঠে গেলে আমাকে দেখিয়ে বলল, আমরা দুজনে এক গাঁয়ে এক গুরুমশায়ের পাঠশালায় পড়তুম। দুটিতে যেন ভাই বোন, এমনি ছিল ভাব। পাড়ার সুবাদে দাদা বলে ডাকতুম। বোনের মতো আমাকে কি ভালোই বাসতেন, গায়ে কখনো হাতটি পর্যন্ত দেননি। এই অবধি বলে রাজলক্ষ্মী আমার দিকে চেয়ে বলল, হ্যাঁ গা, বলছি সব সত্যি নয়? তাই তোমাদের ঠিক একরকম দেখতে, দুজনেই লম্বা, ছিপছিপে, শুধু তুমি ফর্সা আর নতুন গোসাই কালো। তোমাদের দেখলেই বোঝা যায়। যাবেই তো ভাই, আমাদের ঠিক একরকম না হয়ে কি কোনো উপায় আছে পদ্মা? উমা, তুমি আমারও নাম জানো যা দেখছি। নতুন গোসাই বলেছে বুঝি? বলেছে বলেই তো তোমাদের দেখতে এলুম। বললুম, সেখানে একলা যাবে কেন, আমাকেও সঙ্গে নাও। তোমার কাছে তো আমার ভয় নেই, একসঙ্গে দেখলে কেউ কলঙ্কও রটাবে না। আর রটালেই বা কি, নীলকণ্ঠর গলাতেই বিষ লেগে থাকবে, উদরস্থ হবে না। আমি আর চুপ করে থাকতে পারলাম না। মেয়েদের এ যে কিরকম ঠাট্টা সে
সে তারাই জানে। রেগে বললাম, কেন ছেলে মানুষের সঙ্গে মিথ্যে তামাশা করছো বলো তো? সত্যি তামাশাটা কি তুমিই না হয় বলে দাও। যা জানি সরল মনে বলছি, তোমার রাগ কেন? তার গাম্ভীর্য দেখে রেগেও হেসে ফেললাম। সরল মনে বলছি? কমললতা, এত বড় শয়তান ফাজিল তুমি সংসারে দুটি খুঁজে পাবে না। এর কি একটা মতলব আছে? কখনো এর কথায় সহজে বিশ্বাস করো না। কেন নিন্দে করো গোসাই? তাহলে আমার সম্বন্ধে নিশ্চয় তোমার মনেই কোনো মতলব আছে। আছেই তো। কিন্তু আমার নেই। আমি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। হ্যাঁ, যুধিষ্ঠির। কমললতাও হাসল, কিন্তু সে ওর বলার ভঙ্গিতে বোধহয় ঠিক কিছু বুঝতে পারল না, শুধু গোলমালে পড়ল। কারণ সেদিনও আমি তো কোনো রমণীর সম্বন্ধেই নিজের কোনো আভাস দিইনি, আর দেবই বা কি করে? দেবার সেদিন ছিলই বা কি? কমললতা জিজ্ঞাসা করল, ভাই, তোমার নামটা কি? আমার নাম রাজলক্ষ্মী। উনি গোড়ার কথাটা ছেড়ে দিয়ে বলেন শুধু লক্ষ্মী। আমি বলি ও গো, হ্যাঁ গো। আজকাল বলছেন নতুন গোসাই বলে ডাকতে। বলেন তবু স্বস্তি পাবো। এ কথার পরে পদ্মা হঠাৎ হাততালি দিয়ে উঠল। আমি বুঝেছি। ওড়ার মুখের ভারী বুদ্ধি। কি বুঝেছিস বলতো? নিশ্চয়ই বুঝেছি, বলবো? বলতে হবে না, যা। বলেই সে সস্নেহে রাজলক্ষ্মীর একটা হাত ধরে বলল, কিন্তু কথায় কথায় বেলা বাড়ছে ভাই। রোদ্দুরে মুখখানি শুকিয়ে উঠেছে। খেয়ে কিছু আসনি জানি। চলো, হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করবে, তারপরে সবাই মিলে তার প্রসাদ পাবো। তুমিও এসো গোসাই। এই বলে সে তাকে মন্দিরের দিকে টেনে নিয়ে গেল। এইবার মনে মনে প্রমাদ গুনলাম, কারণ এখন আসবে প্রসাদ গ্রহণের আহ্বান। খাওয়া ছোঁয়ার বিষয়টা রাজলক্ষ্মী জীবনে এমন করেই গাঁথা যে এ সম্বন্ধে সত্যাসত্যর প্রশ্নই অবৈধ। এ শুধু বিশ্বাস নয়, এ তার স্বভাব। এছাড়া সে বাঁচে না। জীবনের এই একান্ত প্রয়োজনের সহজ ও সক্রিয় সজীবতা কতদিন কত সংকট থেকে তাকে রক্ষা করেছে, সে কথা কারো জানবার উপায় নেই। নিজে সে বলবে না, জেনেও লাভ নেই। আমি শুধু জানি যে রাজলক্ষ্মীকে একদিন না চেয়েই দৈবাত পেয়েছি। আজ সে আমার সকল পাওয়ার বড়। কিন্তু সে কথা এখন থাক। তার যত কিছু কঠোরতা সে কেবল নিজেকে নিয়ে, অথচ অপরের প্রতি জুলুম ছিল না, বরঞ্চ হেসে বলতো, কাজ কি বাপু অত কষ্ট করার? একালে অত বাঁচতে গেলে মানুষের প্রাণ বাঁচে না। আমি যে কিছুই মানি না সে জানে। শুধু তার চোখের ওপর ভয়ঙ্কর একটা কিছু না ঘটলেই সে খুশি। আমার পরোক্ষ অনাচারের কাহিনীতে কখনো বা সে দোকান চাপা দিয়ে আত্মরক্ষা করে, কখনো বা গালে হাত দিয়ে অবাক হয়ে বলে, আমার অদৃষ্টে কেন তুমি এমন হলে? তোমাকে নিয়ে যে আমার সব গেল। কিন্তু আজকের ব্যাপারটা ঠিক এরকম নয়। এই নির্জন মঠে যে কয়টি প্রাণী শান্তিতে বাস করে তারা দীক্ষিত বৈষ্ণব ধর্মাবলম্বী। এদের জাতিভেদ নেই। পূর্বাশ্রমের কথা এরা কেউ মনেও করে না। তাই অতিথি কেউ এলে ঠাকুরের প্রসাদ নিঃসংকোচে শ্রদ্ধায় বিতরণ করে, এবং প্রত্যাখ্যান করেও আজও কেউ এদের অপমানিত করেনি। কিন্তু এই অপ্রীতিকর কাজই আজ যদি অনাহুত এসে আমাদের দ্বারাই সংগঠিত হয় তো পরিতাপের অবধি রইবে না, বিশেষ করে আমার নিজের। জানি কমললতা মুখে কিছুই বলবে না, হয়তোবা শুধুমাত্র একটিবার আমার প্রতি চেয়েই মাথা নিচু করে অন্যত্র সরে যাবে। এই নির্বাক অভিযোগের জবাব যে কি, এইখানে দাঁড়িয়ে মনে মনে আমি তাই ভাবছিলাম। এমনই সময় পদ্মা এসে বলল, এসো নতুন গোসাই, দিদিরা তোমাকে ডাকছে। হাত মুখ ধুয়েছ? না। তবে এসো, আমি জল দিই, প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদটা কি হলো আজ? আজ হলো ঠাকুরের অন্নভোগ।
মনে মনে বললাম, তবে তো সংবাদ আরও ভালো। জিজ্ঞাসা করলাম, প্রসাদ কোথায় দিলে? ঠাকুর ঘরের বারান্দায়। বাবাজি মশাইয়ের সঙ্গে তুমি বসবে, আমরা মেয়েরা খাবো পরে। আজ আমাদের পরিবেশন করবে রাজলক্ষ্মী দিদি নিজে। সে খাবে না? না, সে তো আমাদের মতো বৈষ্ণব নয়, বামুনের মেয়ে। আমাদের ছোঁয়া খেলে তার পাপ হয়। তোমার কমললতা দিদি রাগ করলে না? রাগ করবে কেন, বরঞ্চ হাসতে লাগলো। রাজলক্ষ্মী দিদিকে বললে, পরজন্মে আমরা 2 বোনে গিয়ে জন্মাবো এক মায়ের পেটে। আমি জন্মাবো আগে আর তুমি আসবে পরে। তখন মায়ের হাতে 2 বোনে এক পাতায় বসে খাবো। তখন কিন্তু জাত যাবে বললে মা তোমার কান মলে দেবে। শুনে খুশি হয়ে ভাবলাম, এইবার ঠিক হয়েছে। রাজলক্ষ্মী কখনো কথায় তার সমকক্ষ পায়নি। জিজ্ঞাসা করলাম, কি জবাব দিলে সে? রাজলক্ষ্মী দিদিও শুনে হাসতে লাগলো, বললে, মা কেন দিদি, তখন বড় বোন হয়ে তুমিই দেবে আমার কান মোলে। ছোট রাসপর্ধা কিছুতেই সইবে না। প্রত্যুত্তর শুনে চুপ করে রইলাম। শুধু প্রার্থনা করলাম, এর নিহিত অর্থ কমললতা যেন না বুঝতে পেরে থাকে। গিয়ে দেখলাম প্রার্থনা আমার মঞ্জুর হয়েছে। কমললতা সে কথায় কান দেয়নি, বরঞ্চ এই অমিলটুকু মেনে নিয়েই ইতিমধ্যে দুজনের ভারী একটা মিল হয়ে গেছে। বিকালের গাড়িতে বড় গোসাই দ্বারিকা দাস ফিরে এলেন। তার সঙ্গে এলো আরও জন কয়েক বাবাজি। সর্বাঙ্গে ছাপছোপের পরিমাণ ও বৈচিত্র্য দেখে সন্দেহ রইল না যে এরাও অবহেলার নয়। আমাকে দেখে বড় গোসাই খুশি হলেন, কিন্তু পার্ষদগণ গ্রাহ্য করল না। না করবারই কথা, কারণ শোনা গেল এদের একজন নামজাদা কীর্তনিয়া এবং আরেকজন মৃদঙ্গের ওস্তাদ। প্রসাদ পাওয়া সমাপ্ত করে বেরোলাম। সেই মরা নদী ও সেই বনবাদার, বেনু ও বেতসকুঞ্জ চারদিকে, গায়ের চামড়া বাঁচানো দায়। আসন্ন সূর্যাস্তকালে তটপ্রান্তে বসে কিঞ্চিত প্রকৃতির শোভা নিরীক্ষণ করব সংকল্প করলাম। কিন্তু কাছাকাছি কোথাও বোধহয় কচু জাতীয় আধার মানিক ফুল ফুটেছে। তার বিভৎস মাংস পচা গন্ধে তিষ্ঠতে দিল না। মনে মনে ভাবলাম, কবিরা ফুল এত ভালোবাসেন, কেউ এটাকে নিয়ে গিয়ে তাদের উপহার দিয়ে আসে না কেন? সন্ধ্যার ঠিক আগে ফিরে গিয়ে দেখি সেখানে সমারোহ ব্যাপার। ঠাকুর ও ঠাকুর ঘর সাজানো হচ্ছে। আরতির পরে কীর্তনের বৈঠক বসবে। নতুন গোসাই, কীর্তন শুনতে তো তুমি ভালোবাসো। আজ মনোহর দাস বাবাজির গান শুনলে তুমি অবাক হয়ে যাবে, কি চমৎকার! সত্যিই বৈষ্ণব কবিদের পদাবলীর মতো মধুর বস্তু আমার কাছে আর নেই। বললাম, সত্যিই বড় ভালোবাসি পদ্মা। ছেলেবেলায় 2-4 ক্রোশের মধ্যে কোথাও কীর্তন হবে শুনলে আমি ছুটে যেতাম, কিছুতে ঘরে থাকতে পারতাম না। বুঝি না বুঝি তবু শেষ পর্যন্ত বসে থাকতাম। কমললতা, তুমি গাইবে না আজ? না গোসাই, আজ না। আমার তো তেমন শিক্ষা নেই, ওদের সামনে গাইতে লজ্জা করে। তাছাড়া সেই অসুখটা থেকে গলা তেমনই ধরে আছে, এখনো সারেনি। লক্ষ্মী কিন্তু তোমার গান শুনতেই এসেছে। ও ভাবে আমি বুঝি বাড়িয়ে বলেছি। বাড়িয়ে নিশ্চয়ই বলেছ গোসাই। তারপরে স্মিত হাস্যে রাজলক্ষ্মীকে বলল, তুমি কিছু মনে করো না ভাই, সামান্য যা জানি তোমাকে আর একদিন শোনাবো। আচ্ছা দিদি, তোমার যেদিন ইচ্ছে হবে আমাকে ডেকে পাঠিও, আমি নিজে এসে তোমার গান শুনে যাব। তা গোসাই, তুমি যে কীর্তন শুনতে এত ভালোবাসো, কই আমাকে তো সে কথা কখনো বলনি। কেন বলবো তোমাকে? গঙ্গা মাটিতে অশোকে যখন শয্যাগত, দুপুরবেলাটা কাটত শুকনো শূন্য মাঠের দিকে চেয়ে। দুর্ভর সন্ধ্যা কিছুতে একলা কাটতে চাইত না। রাজলক্ষ্মী চট করে আমার মুখে হাত চাপা দিয়ে ফেলল, বলল, আর যদি বলো পায়ে মাথা খুঁড়ে মরব। তারপর নিজেই অপ্রতিভ হয়ে হাত সরিয়ে বলল, কমললতা দিদি, বলে এসো তো ভাই তোমার বড় গোসাইজিকে, আজ বাবাজি মশাইয়ের কীর্তনের পরে আমি ঠাকুরদের গান শোনাবো। কিন্তু বাবাজিরা বড় খুঁতে ভাই। তা হোক গে,
ভগবানের নাম তো হবে। বিগ্রহ মূর্তিগুলিকে হাত দিয়ে দেখিয়ে হেসে বলল, ওরা হয়তো খুশি হবেন, বাবাজিদের জন্যও তত ভাবিনে দিদি, কিন্তু আমার এই দুর্বাসা ঠাকুরটি প্রসন্ন হলে বাঁচি। হলে কিন্তু বকশিস পাবে। রক্ষে করো গোসাই, সকলের সামনে যেন বকশিস দিতে এসো না, তোমার অসাধ্য কাজ নেই। শুনে বৈষ্ণবীরা হাসতে লাগলো। পদ্মা খুশি হলেই হাততালি দেয়, বলল, আমি বুঝেছি। কমললতা তার প্রতি সস্নেহে চেয়ে সহাস্যে বলল, দূর হ পোড়ামুখী, চুপ কর। নিয়ে যাও তো ভাই ওকে, কি জানি হঠাৎ কি একটা বলে বসবে। ঠাকুরের সন্ধ্যারতির পরে কীর্তনের আসর বসল। আজ আলো জ্বলল অনেক। মুরারিপুর আখড়া বৈষ্ণব সমাজে নিতান্ত অখ্যাত নয়। নানা স্থান থেকে কীর্তনিয়া বৈরাগীর দল এসে জুটলে এরকম আয়োজন প্রায়ই হয়। মঠে সব রকম বাদ্যযন্ত্রই মজুদ আছে। দেখলাম সেগুলো হাজির করা হয়েছে। একদিকে বসে বৈষ্ণবীরা, সকলেই পরিচিত। অন্যদিকে উপবিষ্ট অজ্ঞাত কুলশীল অনেকগুলি বৈরাগী মূর্তি, নানা বয়স ও নানা চেহারার। মাঝখানে সমাসীন বিখ্যাত মনোহর দাস ও তার মৃদঙ্গবাদক। আমার ঘরের অধুনা দখলিকার একজন ছোকরা বাবাজি দিচ্ছে হারমোনিয়ামে সুর। এটা প্রচার হয়েছে যে কে একজন সম্ভ্রান্ত গৃহের মহিলা এসেছেন কলকাতা থেকে, তিনিই গাইবেন গান। তিনি যুবতী, তিনি রূপসী, তিনি বিত্তশালিনী। তার সঙ্গে এসেছে দাসদাসী, এসেছে বহুবিধ খাদ্য সম্ভার, আর এসেছে কে এক নতুন গোঁসাই। সে নাকি এই দেশেরই এক ভবঘুরে। মনোহর দাসের কীর্তনের ভূমিকা ও গৌরচন্দ্রিকার মাঝামাঝি একসময় রাজলক্ষ্মী এসে কমললতার কাছে বসল। হঠাৎ বাবাজির গলাটা একটু কেঁপেই সামলে গেল, এবং মৃদঙ্গের বোলটা যে কাটল না, সে নিতান্তই একটা দৈবাতের লীলা। শুধু দ্বারিকা দাস দেয়ালে ঠেস দিয়ে যেমন চোখ বুজেছিলেন তেমনই রইলেন। কি জানি, হয়তো জানতেই পারলেন না কে এলো আর কে এলো না। রাজলক্ষ্মী পরে এসেছে একখানা নীলাম্বরী শাড়ি। তার সরু জরির পাড়ের সঙ্গে এক হয়ে মিশেছে গায়ের নীল রঙের জামা। আর সব তেমনই আছে, কেবল সকালের উড়ে পাণ্ডার পরিকল্পিত কপালের ছাপছোপ এবেলা অনেকখানি মুছেছে। অবশিষ্ট যা আছে সে যেন আশ্বিনের ছেঁড়া খোঁড়া মেঘ নীল আকাশে কখন মেলালো বলে। অতি শিষ্ট শান্ত মানুষ, আমার দিকে কটাক্ষেও চাইল না, যেন চেনেই না। তবু যে কেন একটুখানি হাসি চেপে নিল সে সেই জানে। কিংবা আমারও ভুল হতে পারে, অসম্ভব নয়। আজ বাবাজি মশাইয়ের গান জমল না, কিন্তু সে তাঁর দোষে নয়, লোকগুলোর অধীরতায়। দ্বারিকা দাস চোখ চেয়ে রাজলক্ষ্মীকে আহ্বান করে বললেন, দিদি, আমার ঠাকুরদের এবার তুমি কিছু নিবেদন করে শোনাও, শুনে আমরাও ধন্য হই। রাজলক্ষ্মী সেই দিকে মুখ করে ফিরে বসল। দ্বারিকা দাস খোলটার দিকে দেখিয়ে বললেন, ওটায় কোনো বাধা জন্মাবে না তো? না। শুনে শুধু তিনি নয়, মনোহর দাসও মনে মনে কিছু বিস্ময় বোধ করলেন। কারণ সাধারণ মেয়েদের কাছে এতটা বোধহয় তারা আশা করেন না। গান শুরু হলো। সংকোচের জরিমা, অজ্ঞতার দ্বিধা কোথাও নেই। নিঃসংশয়ের কণ্ঠ অবাধ জলস্রোতের মতো বয়ে চলল। এ বিদ্যায় সে সুশিক্ষিতা জানি, এ ছিল তার জীবিকা। কিন্তু বাংলার নিজস্ব সঙ্গীতের এই ধারাটাও সে যে এত যত্ন করে আয়ত্ত করেছে তা ভাবেনি। প্রাচীন ও আধুনিক বৈষ্ণব কবিগণের এত বিভিন্ন পদাবলী যে তার কণ্ঠস্থ, তা কে জানত? শুধু সুরে তালে লয় নয়, বাক্যের বিশুদ্ধতায়, উচ্চারণের স্পষ্টতায় এবং প্রকাশভঙ্গির মধুরতায় এই সন্ধ্যায় সে যে বিস্ময় সৃষ্টি করল তা অভাবিত। পাথরের ঠাকুর তার সামনে, পিছনে বসে ঠাকুর দুর্বাসা। কাকে বেশি প্রসন্ন করতে যে তার এই আরাধনা তা বলা কঠিন। গঙ্গামাটির অপরাধের এতটুকু স্খলনও যদি তাতে হয়
কি জানি এ কথা তার মনের মধ্যে আজ ছিল কিনা। সে গাইছিল, একে পদ পঙ্কজ পঙ্কে বিভূষিত কণ্টকে জর জর ভেল, তুয়া দর্শন আসে কোছু নাহি জানলো, চির দুঃখ অবদূরে গেল। তোহারি মুরলী জব শ্রবণে প্রবেশ হল, ছোড়নু গৃহসুখ আস, পন্থক দুঃখ তৃণহু করিনা গণনু, কহতহি গোবিন্দ দাস। বড় গোসাইজির চোখে ধারা বইছিল। তিনি আবেশ ও আনন্দের প্রেরণায় উঠে দাঁড়িয়ে বিগ্রহের কণ্ঠ থেকে মল্লিকার মালা তুলে নিয়ে রাজলক্ষ্মীর গলায় পরিয়ে দিলেন। বললেন, প্রার্থনা করি তোমার সমস্ত অকল্যাণ যেন দূর হয় ভাই। রাজলক্ষ্মী হেঁট হয়ে তাকে নমস্কার করল। তারপর উঠে আমার কাছে এসে পায়ের ধুলো সকলের সামনে মাথায় নিল। চুপি চুপি বলল, এ মালা তোলা রইল। বকশিসের ভয় না দেখালে এখানেই তোমার গলায় পরিয়ে দিতুম। এক নতুন পরিবেশে রাজলক্ষ্মীকে যেন আবার নতুন করে চিনছে শ্রীকান্ত। কমললতার সঙ্গেও তার এক বন্ধুত্বের বন্ধন তৈরি হচ্ছে। বারবার অবাক হচ্ছে শ্রীকান্ত, কিন্তু এখনো গহরের খোঁজ করা হয়নি। তাকে খুঁজে পাবে তো? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ২৭। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, কমললতা শ্রাবণী মুখার্জি, পদ্মা অধ্যায় সাহা, দ্বারিকা দাস সৌরভ চ্যাটার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।